এটাই প্রথম ফেসবুক লাইভ। আমি অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে লাইভে আসা দরকার, নিজেদের কথাগুলো একটু বলা দরকার, যেগুলো প্রয়োজনীয় মনে করছি আমরা সবার সঙ্গে একটু শেয়ার করা দরকার। তো যার জন্যে আজকে প্রথম আমার লাইভে আসা। তো আমি যেটা নিয়ে শুরু করব ভাবছিলাম যে অর্গাননের যে 6th এডিশন, এই শুভময় দরজা বন্ধ কর, শব্দ হচ্ছে। যে প্রথমে আমাদের একটু জানা দরকার যে হ্যানিম্যান এবং হোমিওপ্যাথি সম্পর্কে আদিকাল থেকে নানা বিরুদ্ধ পরিবেশের সঙ্গে মানুষের সংগ্রাম চলছে। পরিবেশ, রোগ জীবাণু ইত্যাদির সঙ্গে লড়াই করে জীবজগতের অস্তিত্ব রক্ষা করতে হয়। ক্রমে ক্রমে মানব সভ্যতার সঙ্গে তাল মিলিয়ে প্রকৃতিকে কাজে লাগিয়ে আবিষ্কার হয়েছে রোগারোগ্যের বিভিন্ন নিয়মকানুন এবং চিকিৎসা ব্যবস্থা। এভাবেই এসেছে আয়ুর্বেদ, ইউনানি, আকুপাংচার, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি ইত্যাদি। প্রকৃতির আরোগ্য নীতির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্য রেখে রুগ্ন মানুষের জন্য সত্যিকার আরোগ্যের দ্বার খুলে দিল হোমিওপ্যাথি। তাই হোমিওপ্যাথি হলো একমাত্র প্রাকৃতিক নিয়ম নীতি সম্পন্ন চিকিৎসা পদ্ধতি ও বিজ্ঞানসম্মত আরোগ্য কলা। এই পদ্ধতি ভিত্তিক চিকিৎসা প্রদান করা হলে সম্ভাব্য ক্ষেত্রে যে কোনো চির বা অচির রোগী দ্রুত নিরাময় লাভ করে। শুধু তাই নয়, বিভিন্ন তথাকথিত আধুনিক চিকিৎসায় ব্যর্থ রোগীও যথার্থভাবে আরোগ্য লাভ করতে পারেন। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের হোমিওপ্যাথি প্রতিষ্ঠার পেছনে কাজ করেছে রুগ্ন মানুষের প্রতি তার গভীর আগ্রহ, ভালোবাসা ও তার বৈজ্ঞানিক মানসিকতা। তিনি যথার্থই বলেছেন, সময় অনেক চলে গেছে। চিকিৎসক বলে যারা নিজেদের পরিচয় দেন তারা রোগক্লিষ্ট মানবজাতিকে শুধু কথার দ্বারা প্রতারিত করা থেকে এখানে থামুন। সত্যিকার রোগমুক্তির আশ্বাস নিয়ে এখনো একটু এগিয়ে আসুন। হ্যানিম্যান এই রোগক্লিষ্ট মানুষের জন্য রোগমুক্তির সত্যিকারের আশ্বাস নিয়ে এগিয়ে এসেছিলেন, হোমিওপ্যাথির প্রতিষ্ঠা করেছিলেন। ডাক্তার জেমস ক্রাউজ বলেছেন, চিকিৎসা পদ্ধতির বৈজ্ঞানিক গবেষণায় হ্যানিম্যানই যুগস্রষ্টা। তার আগে কেউ এ কাজ করেননি। তিনি ছিলেন সর্বগুণান্বিত একজন বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক পর্যবেক্ষণের সাহায্যে তিনি একজন বৈজ্ঞানিকের দৃষ্টিকোণ থেকেই সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানসম্মত আরোগ্যকলা হিসাবে হোমিওপ্যাথি পদ্ধতিকে প্রতিষ্ঠা করেছিলেন। ডাক্তার রিচার্ড হেল বলেছেন, প্রকৃতির চিরন্তন নীতির উপরেই হ্যানিম্যানের মতবাদ প্রতিষ্ঠিত। তাই প্রকৃতির মতো তার মতবাদও অবিনশ্বর। ডাক্তার জেমস ক্রাউজ বলেছেন, চিকিৎসা বিজ্ঞানের ঐতিহাসিক প্রয়োজনেই হ্যানিম্যান সবকিছু প্রণয়ন করেছিলেন। চিকিৎসা শাস্ত্রে হ্যানিম্যানের ঐতিহাসিক গুরুত্বকে খর্ব করার জন্যে, অজ্ঞ কুসংস্কারাচ্ছন্ন সুবিধাবাদী চিকিৎসা শাস্ত্রের
তথাকথিত ঐতিহাসিকদের সব ধরনের হীন প্রচেষ্টা সত্ত্বেও হেনিম্যান চিকিৎসা বিজ্ঞানের 4 জন নবযুগ স্রষ্টার অন্যতম। হিপোক্রেটিস ছিলেন একজন পর্যবেক্ষক। রোগ নির্ণয় করার জন্য রোগীদের পাশে দাঁড়িয়ে ব্যবহারিক শিক্ষার ব্যাপারে পর্যবেক্ষণ করার কলাকৌশল তিনি প্রবর্তন করেছেন। গ্যালেন ছিলেন একজন প্রচারক। পরিপূর্ণ কর্তৃত্ব নিয়ে তিনি হিপোক্রেটিসের শিক্ষাকে চিকিৎসা জগতে প্রচার করেন। প্যারাসেলসাস একজন সুযোগ্য কর্মী ছিলেন। চিকিৎসা শাস্ত্রে রাসায়নিক ও প্রাকৃতিক বিশ্লেষণ তিনি প্রবর্তন করেন। আর হেনিম্যান ছিলেন একজন গবেষক। রোগ ও ওষুধের লাক্ষণিক উৎস আবিষ্কার করে তিনি চিকিৎসা পদ্ধতিকে বৈজ্ঞানিক ভিত্তির উপর দাঁড় করালেন। এ হলো হেনিম্যানের চিকিৎসা বিজ্ঞান নূতনভাবে আবিষ্কার করার একটা প্রাথমিক ভিত্তি। আমরা জানি হেনিম্যানের সবচেয়ে বড় অবদান হোমিওপ্যাথিকে সৃষ্টি করা এবং তার যে মূল গ্রন্থ অর্গানন অফ মেডিসিন, সেটাকে উনি প্রথম থেকে 6ষ্ঠ সংস্করণ পর্যন্ত উনি মানুষের হাতে দিয়ে গেছেন। রুগ্ন মানুষের মুখে হাসি ফোটানোর জন্য মহান বৈজ্ঞানিক স্যামুয়েল হেনিম্যান প্রাকৃতিক নীতির উপর ভিত্তি করে তার যে চিকিৎসা বিজ্ঞানকে প্রতিষ্ঠা করে গেছেন, সেই হোমিওপ্যাথিরই বৈজ্ঞানিক সমীক্ষা গ্রন্থ হলো অর্গানন অফ মেডিসিন। 1810 সালে প্রথম সংস্করণ প্রকাশিত হয়। পরে হোমিওপ্যাথিকে আরও বিকশিত করার পথে ক্রমশ প্রকাশিত হয় অর্গাননের 2য়, 3য়, 4র্থ ও 5ম সংস্করণ, যথাক্রমে 1818, 1824, 1829 ও 1833 সালে। অর্গানন 5ম সংস্করণের মাধ্যমে চিকিৎসা করতে গিয়ে হেনিম্যান নানা রকম সমস্যার সম্মুখীন হন। আমরা জানি যে 1833 সালে অর্গানন 5ম সংস্করণ 5th এডিশন, যেখানে আমরা প্রায় শততমিক শক্তি সম্পর্কে কিভাবে শততমিক শক্তি তৈরি হবে, কিভাবে তার ব্যবহার হবে, এগুলো। শুধু তাই নয়, আমরা সারা পৃথিবী জুড়ে যে হোমিওপ্যাথিক ওষুধ দেখতে পাই, তার যে শক্তি, এই যে আমরা বলি যে নাক্স ভূমিকা 30 অথবা নাক্স ভূমিকা 200, এই যে শক্তিগুলো, এগুলো কিন্তু শততমিক শক্তি। তো হেনিম্যান অর্গাননের 2য় সূত্রে উল্লেখ করেছিলেন যে হোমিওপ্যাথ যারা হোমিওপ্যাথি চিকিৎসা করেন তাদের আদর্শ কি? তাদের আদর্শ হলো সত্তর, স্বচ্ছন্দ ও স্থায়ীভাবে স্বাস্থ্যে ফিরিয়ে আনাই আরোগ্যের চূড়ান্ত আদর্শ। কিন্তু এই যে শততমিক পদ্ধতি, এর মধ্য দিয়ে সেই শর্ত ও মর্যাদা ঠিকভাবে
পূরণ করা সম্ভব হচ্ছে না। আমরা যদি একটু দেখি যে এই শততমিক শক্তির অসুবিধাগুলো কি। 1 নম্বর, সত্বর ও স্বচ্ছন্দভাবে রোগী আরোগ্য করা কিছুতেই সম্ভব হয় না। আরোগ্য হতে অনেক সময় লাগে। 2, সুনির্বাচিত ওষুধ ক্ষুদ্রতম মাত্রায় প্রয়োগের পরেও জীবনী শক্তির উপর ওষুধের অবাঞ্ছিত প্রতিক্রিয়া হয় এবং ওষুধের অনভিপ্রেত বৃদ্ধি দেখা যায়। আমাদের একটা লোকের কাছে একটা জিনিস প্রচলিত আছে, হোমিওপ্যাথি খুব ভালো চিকিৎসা পদ্ধতি, ঠিকই আছে, কিন্তু হোমিওপ্যাথিতে প্রচুর সময় লাগে, অনেক দেরি হয়। যেহেতু হোমিওপ্যাথির যেই প্রচলন সারা পৃথিবী জুড়ে এবং আমাদের ভারতবর্ষ অথবা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখানে বেশিরভাগ চিকিৎসক সেন্টিসিমাল পোটেন্সির ওষুধ অথবা শততমিক শক্তির ওষুধ প্রয়োগ করে থাকেন। এই 30, 200 এই যে পাওয়ারগুলো, এগুলোই বেশিরভাগ ক্ষেত্রে তারা ব্যবহার করেন। তো এই শক্তি ব্যবহারে দেখা যাচ্ছে কিছু কিছু রোগ কমে যাচ্ছে, আবার হচ্ছে, কমে যাচ্ছে, আবার 2 দিন পর হচ্ছে, আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবার রোগ দেখা দিচ্ছে। বিশেষ করে যেগুলো চিররোগ বা ক্রনিক ডিজিজ, সেগুলোর ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে, অনেক সময় লাগছে। কিন্তু হেনিম্যান তো বলেছিলেন যে সত্তর, তাড়াতাড়ি আরোগ্য, এটা শর্ত। তারপরে আমরা দেখি, এটাও মানুষের কাছে একটা প্রচলিত, যে হোমিওপ্যাথিক ওষুধ খেলেই প্রথমে রোগ বাড়িয়ে দেয়, পরে এটাকে কমায়। একে তো মানুষ তার রোগে ভুগছেন, তারপর যদি আবার ওষুধের জন্য রোগের বৃদ্ধি পায়, তাহলে তো একটা সমস্যা। ধরেন চর্মরোগের যাদের আছে তারা জানেন যে কি কষ্টকর অবস্থা হয়। এরপর যদি চুলকানি আরো বেড়ে যায় অথবা তার খোস পাঁচটা হয়েছে, এগুলো যদি আরো বেড়ে যায়, তাহলে কি অবস্থা হবে? অথবা আমরা জানি হাঁপানি, শ্বাসকষ্ট, ওষুধ খাওয়ার পর যদি শ্বাসকষ্ট আরো বেড়ে যায়, তাহলে কিভাবে হবে? মানুষ তো একে তো কষ্ট পাচ্ছে, ওষুধ খাওয়ার পর আবার বৃদ্ধি হলো। এই যে ওষুধের যে বৃদ্ধি, এই শততমিক পদ্ধতিতে এগুলো হচ্ছে। আচ্ছা, 3 নম্বর হলো উচ্চ শক্তির একটি মাত্রা অত্যন্ত আস্তে আস্তে অনেক সময় ধরে ক্রিয়া প্রকাশ করতে থাকে। আমরা জানি প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হয়। নিউটনের 3য় সূত্র অনুযায়ী এটা বিজ্ঞান। হোমিওপ্যাথি ওষুধ যেমন কাজ করে, অকাজও করতে পারে, এবং যত দেরি ধরে কাজ করবে অত দিন ধরে তার রিয়াকশন হতে পারে। তো উচ্চ শক্তি আমরা যদি ধরেন যে কোনো থুজা বলুন, লাইকোপোডিয়াম বলুন, অথবা যে কোনো সুনির্বাচিত ওষুধ হাই পাওয়ার ব্যবহার করি, 1M, 10M অথবা 50M, CM, এগুলো অনেক দিন ধরে কাজ করে,
এক একটা ওষুধ দেওয়ার পর, এক একটা ডোজ দেওয়ার পর অনেক দিন, লাইকোপোডিয়াম তো 30-40 দিন পরেও কাজ হতে পারে, দেখা গেছে। তো এতদিন ধরে তা কাজ করছে, ঠিকই আছে, তো তার তো প্রতিক্রিয়া যদি হয় সেটাও তো দীর্ঘস্থায়ী হবে। আচ্ছা, 4 নাম্বার, রোগের অবশেষ থাকা সত্ত্বেও পূর্বেকার মাত্রার ক্রিয়া শেষ না হওয়ার জন্যে পুনরায় ওষুধ প্রয়োগ করা যায় না, ফলে অনেক দিন ধরে রোগী ভুগতে থাকেন। তদুপরি প্রাকৃতিক রোগ আরোগ্যের পর রোগী ওষুধজ রোগে ভুগতে থাকেন। আমি আগেই বলেছি যে একটা মাত্রা দেওয়ার পর সেন্টিসিমাল ক্ষেত্রে তার কাজ শেষ না হওয়া পর্যন্ত আরেকবার ওষুধ দেওয়া যাবে না, এটা নিয়ম। অনেকে তো দিনে 3 বার 4 বার 1 বোতল ওষুধ দিয়ে দিচ্ছেন, প্রতিদিন 3 বার করে খেয়েই যাচ্ছে। আমি দেখেছি লাইকোপোডিয়াম 6 মাস খেয়ে আমার কাছে এসছে। 1 ডোজ ওষুধে 3 মানে মিনিমাম 30 দিন কাজ করে। 30 দিন তার কোনো ওষুধেরই প্রয়োজন হয় না। তো কোনো ক্ষেত্রে রুগী যদি এইভাবে ডাক্তাররা প্রেসক্রিপশন করেন, তাহলে রুগীদের কি অবস্থা হবে? বেশিরভাগ ক্ষেত্রে আমরা কলকাতার উপর অনেক ডাক্তার একসঙ্গে 5টা-6টা ওষুধ দিচ্ছেন। তো অবস্থাটা কি দাঁড়াচ্ছে? 5টা-6টা ওষুধ দিয়ে তো রুগী পরীক্ষা হয়নি। এই যে ওষুধগুলোর যে পরীক্ষা করা হয়েছে, প্রুভিং হয়েছে, সেটা সিঙ্গেল ডোজে পরীক্ষা হয়েছে। তো সুতরাং মানে সিঙ্গেল মেডিসিন দিয়ে পরীক্ষা হয়েছে, অথচ আমরা একসঙ্গে অনেকগুলো ওষুধ দিচ্ছি। তো রুগীর একটা ওষুধ ভালো হচ্ছে, আরেকটা সমস্যা তৈরি হচ্ছে। অ্যালোপ্যাথিতে যেমন আমরা মাথার যন্ত্রণার জন্যে পেইন কিলার খেলাম, অথবা অন্য ওই ধরনের যে কোনো প্যারাসিটামল যদি আমরা খাই, এবং ঘন ঘন যদিও অনেক দিন ধরে খাই, কারণ অনেকের আমরা দেখেছি মাইগ্রেন আছে, অনেক বছর ধরে মাইগ্রেনের সমস্যা চলছে, মাথার যন্ত্রণার সমস্যা চলছে, ওই খেয়েই যাচ্ছে, প্রতিদিনই খেয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত কি অবস্থা দাঁড়ায়? তার পেটের সমস্যা অথবা অন্য যে কোনো একটা কঠিন অসুখ, লিভারের সমস্যা, বিভিন্ন রকম। আপনারা যেহেতু প্রত্যেকের হাতেই এখন মোবাইল ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনারা যে কোনো ওষুধের নাম দিয়ে গুগলে আপনারা সার্চ করতে পারেন যে তার এই ওষুধের অ্যাডভার্স অ্যাকশন কি আছে, আপনারা নিজেরাই দেখতে পাবেন। অ্যালোপ্যাথিক ডাক্তাররাও যেভাবে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, সবাই মোটামুটি জানেন যে অ্যান্টিবায়োটিক্সের একদিকে ভালো করছে, আরেকদিকে নতুন একটা অসুখ তৈরি করছে, যার জন্য যারা খুব জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, যারা একটু খোঁজ খবর রাখেন, তারা আস্তে আস্তে হোমিওপ্যাথির দিকে চলে আসেন। আমরা আমাদের রোগীর ক্ষেত্রে আমরা দেখেছি বেশিরভাগ মানুষ, শিক্ষিত মানুষ, তারা হোমিওপ্যাথিকে অনেক বেশি গুরুত্ব দেন। এই যে বিভিন্নভাবে তারা দেখা যাচ্ছে আসার পর সে অন্য একটা নতুন রোগ, এই অসুখটা ছিলই না। হোমিওপ্যাথিতেও এরকম হতে পারে। ওষুধের কি বলবো, ঠিকমতো ওষুধের মাত্রা ব্যবহার না করার জন্যে তারা একটা নতুন রোগে ভুগতে পারেন।
নতুন একটা ওষুধ থেকে তৈরি একটা রোগ। সেন্টিসিমালের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা গেছে। তারপরে 5 নাম্বার, একটি মাত্র মাত্রার ক্রিয়াকালের মধ্যে কয়েকবার বৃদ্ধি কয়েকবার উপশম হয়। দেখা যায় চিকিৎসকের সংশয় ও অনিশ্চয়তা, ফলে রোগী পর্যবেক্ষণ যথার্থভাবে হয় না। 6, এ পদ্ধতি মানে শততমিক পদ্ধতি, ওষুধের অন্তর্নিহিত শক্তির স্ফুরণ ও গুণগত পরিবর্তন সীমিত। 7 নাম্বার, শক্তি ও মাত্রা একটা বিশেষ একটা বড় একটা সমস্যা তৈরি করে। কারণ আপনারা দেখতেই পান যে কোন ক্ষেত্রে আমি 30 দেবো, কোন ক্ষেত্রে 30 নিচে 6 দেবো, অথবা কোন ক্ষেত্রে 1M অথবা উচ্চ শক্তি ব্যবহার করব, কতদিন ব্যবহার করব, এই যে একটা সমস্যা, এটা হোমিওপ্যাথিতে যারা চিকিৎসা করেন, ডাক্তার, নতুন ডাক্তার, পুরনো ডাক্তার, তাদের একটা অভিজ্ঞতা, অনেক দিনের অভিজ্ঞতার জন্য তারা মোটামুটি একটা জায়গায় পৌঁছে গেছেন। কিন্তু যারা নতুন ডাক্তার তাদের ক্ষেত্রে একটা বিরাট অসুবিধা তৈরি করে শততমিক পদ্ধতির ওষুধ। 1833 সালে অর্গানন 50 সংস্করণ প্রকাশের পর থেকেই হেনিম্যান ওষুধের প্রয়োগ পদ্ধতি বদলের এবং সুনিশ্চিত ওষুধের পুনঃপ্রয়োগের ব্যাপারে আগের সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা শুরু করেন। 1833 তাতে শততমিক শক্তির সম্পর্কে বলা আছে। তারপর থেকে হেনিম্যান কিন্তু থেমে নেই। মানুষের ভালোর জন্যই তো উনি আসলে হোমিওপ্যাথির এই যে শ্রমবহুল পরীক্ষা নিরীক্ষা এগুলো উনি করে গেছেন আজীবন, মৃত্যুর আগে পর্যন্ত। তো উনি বিভিন্নভাবে এই যে বৃদ্ধি হচ্ছে, অথবা ওষুধ দেওয়ার পর বৃদ্ধি হচ্ছে, অথবা দেরি হচ্ছে, উনি বিভিন্নভাবে চেষ্টা করছেন এগুলোকে কিভাবে কমানো যায়, এই বৃদ্ধি কিভাবে এড়ানো যায়। এই আবার নতুনভাবে বিবেচনা শুরু করেছেন, বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন। এগুলোর ফলাফল 1837 সালে ওনার যে প্রকাশিত ক্রনিক ডিজিজেস যে বই, তার 3য় খণ্ডের 2য় সংস্করণের মুখবন্ধে উনি এগুলো লিখেছেন। এই পুনর্বিবেচনার উদ্দেশ্য ছিল প্রথমত আরোগ্যকে ত্বরান্বিত করা, দ্বিতীয়ত ওষুধ প্রয়োগের পরে বৃদ্ধিকে এড়ানো। প্রথম ক্ষেত্রে প্রয়োগ পদ্ধতি বদল করে অর্থাৎ একটি ছোট বড়ি জলে মিশিয়ে এই মিশ্রণকে কয়েক ভাগে ভাগ করে প্রতি ভাগকে ঝাঁকি দিয়ে 1 থেকে 3 দিন পর পর প্রয়োগ করেও উনি সাফল্য পাচ্ছিলেন না। হোমিও বিজ্ঞানের এই অসম্পূর্ণতা বিজ্ঞানী ও মানবদরদী হেনিম্যানকে 86 বছর বয়সেও আবার শ্রমবহুল পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণে বাধ্য করল। ফলে মৃত্যুর আগে 1942 সালে তিনি তার পূর্ণাঙ্গ হোমিও বিজ্ঞান অর্গাননের শেষ বা 6ষ্ঠ সংস্করণ রোগ জর্জরিত মানুষের হাতে উৎসর্গ করে যেতে সক্ষম হন। তিনি শেষ করেছেন, কিন্তু তা প্রকাশ করতে পারেননি। কারণ প্রকাশের ছাপাখানায় দিয়েছেন, উনি প্রুফ দেখছেন, সেই প্রুফ দেখার যে ওনার
কেটে উনি আবার লিখে দিচ্ছেন বানানটা এই হবে, অথবা জার্মান সংস্করণ যেটা, এগুলো সেই নথিপত্র পাওয়া গেছে, নথিপত্রগুলো আছে। ছাপার জন্য উনি যথেষ্ট চিন্তাভাবনা করছেন, সময় দিচ্ছেন, কিন্তু ওনার যেহেতু 1843 সালে ওনার মৃত্যু হয়, উনি অর্গানন 6th এডিশন প্রকাশ করে যেতে পারেননি। তারপর চেষ্টা হয়েছিল তা প্রকাশের। 28শে জুলাই 1856 সালে জার্মানির একটা পত্রিকায় অর্গানন 6th এডিশনের বিষয়বস্তু সম্পর্কে একটি লেখা বের হয়, কিন্তু হেনিম্যানের বিধবা পত্নী মাদাম মেলানি এই অপ্রকাশিত প্রকাশনার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। উনি কোনো মতেই হেনিম্যানের লেখা প্রকাশিত হোক এটা উনি চাননি। অর্থের প্রচণ্ড প্রত্যাশী ছিলেন। হেনিম্যানের প্রিয় ছাত্র ক্লিমেন্স মারিয়া ভন বনিংহোসেন, আপনারা বনিংহোসেনের নাম জানেন, হেনিম্যানের খুবই প্রিয় মানুষ ছিলেন, যিনি নিজে হোমিওপ্যাথিক চিকিৎসায় উপকৃত হওয়ার পর হোমিওপ্যাথিতে নিজেকে নিয়োজিত করেন। হেনিম্যান যাকে রেপার্টরি তৈরির দায়িত্ব দিয়েছিলেন এবং হেনিম্যান নিজেও তা ব্যবহার করেছিলেন, তিনিও অর্গানন 6th এডিশন প্রকাশের জন্যে হেনিম্যানের বিধবা পত্নীকে বোঝাতে সক্ষম হননি। মাদাম মেলানি এটা প্রকাশের শর্ত হিসাবে তখন $50,000 দাবি করেন। আজ থেকে কবে 150 বছর আগে $50,000 মূল্য কত হতে পারে আপনারা একটু হিসাব করেন। সে সময়ে এই দাবিকে মেটাতে পারেনি। ইভেন হেনিম্যানের নাতি ডাক্তার সুস হেনিম্যান 6th এডিশন প্রকাশের চেষ্টা করেন, কিন্তু মাদাম মেলানি তাকেও উকিল নোটিশ দেন। আপনারা জানেন মাদাম মেলানি ওনার হেনিম্যান দুজনকে বিয়ে করেছিলেন। একজন মারা যান, তারপরে 1835 সালে মাদাম মেলানিকে বিয়ে করেন। তো হেনিম্যানের নাতিকেও উকিল নোটিশ দেওয়া হয়। 1878 সালে মাদাম মেলানির মৃত্যু হয়। তার পালিত কন্যা সোফিয়া ভন বনিংহোসেন, তিনিও এটা প্রকাশের জন্য $25,000 দাবি করেন। এভাবে অমূল্য সম্পদ অপ্রকাশিতই থেকে যায়। প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত এই অবস্থা চলতে থাকে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় 1918 সালে। অবশেষে 1920 সালে ডাক্তার উইলিয়াম বরিকের চেষ্টায় এটা দুবার হারিয়ে গেছিল। এর আগে হেনিম্যানের মৃত্যুর পর ফ্রাঙ্কো রাশিয়ান যুদ্ধে একবার এটা হারিয়ে গেছিল, পরে আবার বিশ্বযুদ্ধের সময়ও এটার এই অবস্থা হয়। উইলিয়াম বরিকের প্রচেষ্টায় এটা রক্ষা পায়। তো ডক্টর রিচার্ড হেল 1920 সালে এটা জার্মান ভাষায় প্রকাশ করেন
এবং 1921 সালে ডাক্তার উইলিয়াম বরিক এটার অনুবাদ প্রকাশ করেন, ইংরেজি অনুবাদ। 6th এডিশন প্রকাশিত হলেও ইতিমধ্যে শততমিক শক্তির ওষুধ ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যম হিসেবে। নির্বাচিত ওষুধ দিয়ে ওয়েট অ্যান্ড ওয়াচ পদ্ধতি অবলম্বন করা হতো এবং এই পদ্ধতি উনি অর্গানন 4th এডিশনে কিন্তু উল্লেখ করে গেছিলেন যে ওষুধ দিয়ে তুমি অপেক্ষা করবে, পর্যবেক্ষণ করবে, তারপর আবার প্রয়োজন হলে ওষুধ দেবে। তো এইভাবে মোটামুটি প্রকাশিত হয়। একমাত্র হেনিম্যান ছাড়া তখনও এই পদ্ধতির ওষুধ কেউ ব্যবহার করতে পারেননি। আরও অনেক পরে 1950 সালে ফরাসি চিকিৎসক ডাক্তার চার্লস পাহুত ব্রিটিশ হোমিওপ্যাথিক জার্নালে সর্বপ্রথম অর্গাননের এই শেষ সংস্করণ সম্বন্ধে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন। তারপর 1954 এবং 1956 সালে জেনেভার ডাক্তার পিয়ার স্মিথ ব্রিটিশ হোমিওপ্যাথিক জার্নাল এবং আমেরিকান ইনস্টিটিউট অব হোমিওপ্যাথিতে অর্গানন ষষ্ঠ সংস্করণের নূতন শক্তিকরণ পদ্ধতি ও প্রয়োগ পদ্ধতির ব্যাপারে মূল্যবান প্রবন্ধ প্রকাশ করেন। তার পরবর্তী ক্ষেত্রে 1957-58 সালে ভারতে এই পদ্ধতির উপর বিভিন্ন আলোচনা, ব্যবহার, ওষুধ তৈরি শুরু হয়। 57 সালে ভারতে এবং 1958 সালে বাংলাদেশে, তৎকালীন পূর্ব পাকিস্তানে। এবং এই কাজটা শুরু করেছিলেন ডাক্তার হরিমোহন চৌধুরী, যার জন্যে আমি এই 6th এডিশন এবং 50 মিলিসিমাল পদ্ধতি নিয়ে আমি গুগলে বিভিন্ন সার্চ করেছি। সব জায়গায় মোটামুটি ডাক্তার হরিমোহন চৌধুরীর রেফারেন্স সব গবেষকেই ব্যবহার করেছেন। তো আপনারা জানেন কিছুদিন আগে জুন মাসে ডাক্তার হরিমোহন চৌধুরীর মৃত্যুর 31 বছর পূর্ণ হয়েছে। তো আমরা হোমিওপ্যাথি ইন্টারন্যাশনাল এবং ডাক্তার হরিমোহন চৌধুরী মেমোরিয়াল গ্রুপ এর পক্ষ থেকে আমরা এর আগে 3টে আলোচনা আমরা করেছি। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা ডাক্তার হরিমোহন চৌধুরী সম্পর্কে আগামী 20শে ডিসেম্বর তার জন্মদিন, আমরা পুরো ডিসেম্বর মাস জুড়ে আমরা চেষ্টা করছি, আমাদের চিন্তায় আছে পশ্চিমবঙ্গে যতগুলো হোমিওপ্যাথি কলেজ আছে প্রত্যেক কলেজগুলোর যারা ফাইনাল ইয়ারের যারা ছাত্রছাত্রী, যারা ডাক্তার হবেন অথবা ইন্টার্নি করছেন, তাদের নিয়ে এই 50 মিলিসিমাল নিয়ে আলোচনা করা, যাতে এই নতুন একটা হোমিওপ্যাথির একটা বৈপ্লবিক অবদান এটা তাদের হাত দিয়ে সাধারণ মানুষের, রুগ্ন মানুষের আরোগ্যের জন্য এটা ব্যবহৃত হতে পারে। হেনিম্যান সারা জীবন এই কাজ করে গেছেন, তো মানুষের, রুগ্ন মানুষের জন্য সেই কাজকে অনেকটা ডেভেলপ করেছিলেন ডাক্তার হরিমোহন চৌধুরী। আমরা যারা তার উত্তরাধিকার বলতে আমি শুধু তার
সন্তানদের বোঝাচ্ছি না, হোমিওপ্যাথিক সমাজ যারা নতুন চিন্তা ভাবনায় নিজেদেরকে নিয়োজিত করার জন্য চেষ্টা করে থাকেন, আমি তাদের সবাইকেই বলছি, তারা সবাই তার উত্তরাধিকার। তাদের উচিত এটাকে আরো ভালোভাবে মানুষের কাছে, মানুষের কাজে, রুগ্ন মানুষের আরোগ্যের জন্য কাজে লাগানো। তাহলে হেনিম্যান যে উনি বলেছিলেন যে আমি বৃথায় জন্মগ্রহণ করিনি, এই কথাটা আমরা যারা হোমিওপ্যাথ আমরাও বলতে পারবো আমরা বৃথা জন্মগ্রহণ করিনি। আজকে আমার প্রথম আলোচনা, আমি চেষ্টা করব প্রত্যেক বৃহস্পতিবার আপনাদের সামনে আসার জন্যে। এই যে 50 মিলিসিমেল পোটেন্সি, এটার বিশেষত্ব কি, সুবিধা অসুবিধা কি, এবং তার কিভাবে ব্যবহার করতে হয়, এগুলো নিয়ে বিস্তারিত আমি আলোচনা আপনাদের সামনে করব। তো আপনাদের যদি যা আমি এতক্ষণ বললাম, আমি জানি না এটা কতটা কার্যকরী হবে যারা শুনছেন তাদের ক্ষেত্রে। আমি চাইব আপনাদের যদি কোনো বক্তব্য থাকে এই বক্তব্যের উপর আপনারা প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি প্রায় 40 মিনিট আপনাদের সামনে বক্তব্য রেখেছি, আরও কিছুক্ষণ আমি আছি। আপনারা যদি বলেন, এটা বলুন, আপনাদের মতামত বলুন যে এই যে বক্তব্য, আমি এই প্রথম ফেসবুক লাইভে এসেছি, আমার কোনো পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা ছিল না। অন্য সেমিনার, জুম অথবা গুগল মিটে আমি ক্লাস নিচ্ছি, সেমিনার করছি, সব ঠিক আছে, কিন্তু আমি এই প্রথম ফেসবুক লাইভে এসেছি। আপনাদের মতামত আমি জানতে পারলে, অথবা অন্য কি কি বিষয়কে আলোচনার মধ্যে আনা দরকার, এই ব্যাপারে আপনাদের সুচিন্তিত মতামত যদি আমি পাই, আমি ভবিষ্যতে পরের বার চেষ্টা করব। আমি অঞ্জনদাকে দেখছি, অঞ্জনদা আছেন, শাবানা, বেবি আছে, ধন্যবাদ, সুরজ দত্ত, সমাদাস বর্মন। তোর মনে হচ্ছে আমার ক্লাসে আছিস? অনেকদিন আগে তো তোদের বাবা ক্লাস শেষ করেছি, অনেকদিন ধরে তোদের সঙ্গে আমার যোগাযোগ নেই। যাই হোক, আমি তো আমার মতোই, আমি যেভাবে বলছি, যেভাবে পড়াই। আমি একটা কথা বলি যে আমি এখানে পড়াচ্ছি না, কিন্তু আমি শিক্ষক হিসেবে আপনাদের সামনে আসিনি। আমি এসেছি যে আপনাদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে যে 50 মিলিসিমেল পোটেন্সি, হেনিম্যানের 6th এডিশন, এটা আরও বেশি মানুষ কিভাবে উৎসাহিত হবে, উৎসাহিত যেন হতে পারে, তার যে একটা প্রচেষ্টা, এটা হলো আমার একটা ক্ষুদ্র কাজ। অশ্রুকণা চৌধুরী, অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে আমার সরাসরি আলাপ হয়নি, কিন্তু ফেসবুকের মধ্য দিয়ে যে আপনার সঙ্গে পরিচয়, আপনি সুযোগ্য শিক্ষিকা হিসাবে আপনার যথেষ্ট সুনাম আছে। আশা করব অর্গানন 6th এডিশনকে আরও বেশি ছাত্রদের সামনে নিয়ে যাবেন। রাজর্ষি আমার খুব প্রিয় ছাত্র, আমার খুব ভালো লাগছে, সেও আছে। আরেফিন আক্তার,
শুভদা অন্য জগতের মানুষ, লেখালেখি করেন, ছবি আঁকেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ছবি আঁকিয়ে উনি একজন শিল্পী। তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্যে। এবং এই যে হেনিম্যানের মানুষের জন্য যে আবিষ্কার, তার যে সুফল, এটা যেন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। আপনারা চেষ্টা করবেন আপনাদের মতো করে। রবিউল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, একজন প্রতিষ্ঠিত শিল্পী। আমি তার গুণমুগ্ধ। সে আমাদের সঙ্গে আছে, তো আমার ভালো লাগছে যে এদেরকে সবাইকে আমার পেয়ে। অনুপম সরকার, গীতা সেন, গীতাদি নমস্কার আপনাকে। দীপ্তিশ্রী আমার অনেক পুরনো পরিচিত। প্রভা আছে, প্রভা প্রামাণিক আমার প্রিয় ছাত্রী। তারা এই আবিষ্কারকে তারা যেন মানুষের সামনে নিয়ে যান। আমি আমার দাদা চপলেশ চক্রবর্তী, তাকে আমি দেখতে পাচ্ছি। হাসান আছে, তাকে দেখতে পাচ্ছি। হাসানুজ্জামান খান যথেষ্ট ভালো বক্তা এবং ভালো শিক্ষক। তারা হোমিওপ্যাথির জন্য যেভাবে কাজ করছেন, হোমিওপ্যাথিকে সাধারণ মানুষের মধ্যে নিয়ে যাওয়ার জন্য নিয়োজিত আছে, আমি প্রত্যেককে সাধুবাদ জানাচ্ছি। তো একজন বলছেন যে 50 মিলিসিমাল পোটেন্সি কিভাবে পাওয়া যেতে পারে। তো আচ্ছা, সেটা আপনারা যদি গুগলে সার্চ করেন lmpotency.com, এটা হোমিওপ্যাথি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট lmpotency.com। আপনারা সেখানে গেলে তার ওষুধের লিস্ট, দাম কত, কিভাবে আপনারা পেতে পারেন সেটা আপনারা জানতে পারবেন। ইন্দ্রনীল রয়, যাই হোক ভালো লাগছে তুইও আছিস। সুমন, অরিজিৎ দাস মজুমদার, ওকে মানে কি বলবো, সবাই নিজেদের মানুষ। বাংলাদেশ থেকে তাপসী সরকার দেখছে, তাকেও ধন্যবাদ। যারাই দেখুন, একটাই কথা যে এটাকে হোমিওপ্যাথিকে সাধারণ মানুষের কাছে নিয়ে যান। হোমিওপ্যাথি কি করতে পারে? হোমিওপ্যাথি, অনেকেই বলেন যে হোমিওপ্যাথি ম্যাজিক করতে পারে। সত্যি সত্যি তাই, হোমিওপ্যাথি ম্যাজিক করতে পারে। তো সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি যদি সাধারণ মানুষের সামনে না যায়, ম্যাজিক কিভাবে দেখাবে? মালদার সঞ্জীব চৌধুরী, তাকে অসংখ্য ধন্যবাদ। তারা মানুষের সামনে ওষুধ নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দামোদর আসানসোল থেকে, তারাও দামোদর, তারা হোমিওপ্যাথিক ওষুধকে মানুষের সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ডাক্তার হাসানুজ্জামান, এটা আমাদের ওয়েবসাইটটা উল্লেখ করেছে, অনেক ধন্যবাদ। তোমরা তো হাসান, তোমরা তো সত্যি সত্যি হোমিওপ্যাথিকে সাধারণ মানুষের মধ্যে নিয়ে যাওয়ার কাজটা তোমরা অনেকদিন আগে শুরু করেছো এবং চালু রেখেছো।
আমি তোমার আলোচনায় আমি শুনেছি, আমি যোগ দিয়েছি, আমার খুবই ভালো লেগেছে। আমি আশা করব যতই ব্যস্ততা থাক, সবাই যেন এই ব্যস্ত সময়ের মধ্যেও হোমিওপ্যাথিকে বাঁচিয়ে রাখার যে সংগ্রাম, সেখানে যুক্ত থেকে হ্যানিম্যানের স্বপ্নকে সফল করবে। ইন্দ্রকে অনেক ধন্যবাদ। তারা বিভিন্নভাবে সারা পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরেও হোমিওপ্যাথিকে ছড়িয়ে দেওয়ার কাজে এরা ব্যস্ত। প্রদীপ বটব্বেল, অনেক ধন্যবাদ। আমি আশা করব সবার সংযুক্ত চেষ্টায় হোমিওপ্যাথিকে সবার সামনে, সবার কাছে নেওয়া যাবে এবং তার যে সুফল, মানুষ অনেক বেশি লাভবান হবে। আমি আমার পরের আলোচনায় 50 মিলিসিমেল যে বাকি অংশ, যে তার বিশেষত্ব কি, তার স্পেশালিটি কি, কেন ব্যবহার করব এটা এবং কিভাবে ব্যবহার করব, রুগীকে কিভাবে ওষুধ দেব, রুগী কিভাবে ওষুধ খাবেন, এই ব্যাপারগুলো আমি বিস্তারিত জানাবো। তো আমি আপনারা যদি আর প্রদীপ কুমার সেন, ধন্যবাদ, একজন শিল্পী এবং খুব ভালো আবৃত্তি করেন। আমি তাদের সহযোগিতা চাইব যে হোমিওপ্যাথিকে আরো বেশি পপুলার করার কাজে এই বুদ্ধিজীবী মহল অনেক বেশি সচেষ্ট হবেন। আজকে আমার প্রথম আলোচনায় আমি অনেক মানুষকে দেখছি যারা হোমিওপ্যাথ নন, কিন্তু হোমিওপ্যাথির জন্যে এরা হোমিওপ্যাথিকে ভালোবাসেন। তো হোমিওপ্যাথিকে ভালোবাসা মানে আসলে রুগ্ন মানুষকে ভালোবাসা, মানুষের জন্যে তার যে কিছু কাজ করা। আমি আশা করব দেবযানী পাল, অনেকদিন পর তাকে আমি দেখছি, ছাত্রী বিপ্লব দেব হোমিওপ্যাথি নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেকে আছেন, মাহবুব মণ্ডল, শাহনাজ সিদ্দিকী, কাবেরী ঘোষ দস্তিদার, এরা সবাই হোমিওপ্যাথি ব্যবহার করেন, হোমিওপ্যাথির জন্যে কাজ করেন। গোপালদা আছেন দেখছি, গোপালদাকে, উনি একজন সামাজিক কাজের একজন মানুষ, বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত। আমি আশা করব হোমিওপ্যাথির প্রচার প্রসারে তাদের সক্রিয় সহযোগিতা আমরা পাব। তো যদিও আমি কতক্ষণ থাকবো এরকম কিছু বলিনি, এখন 8:50। আমি আশা করি আমি আবার আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আগামী বৃহস্পতিবার আবার 8টার সময় আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ইতিমধ্যে আপনারা যদি আমার ফেসবুকে জানান যে আলোচনা কেমন লাগছে, আরও কিভাবে উন্নত হওয়া প্রয়োজন, আপনাদের মতামত পেলে আমি আরও নিজেকে উন্নত করতে পারবো। আমি আবার বলছি, আমি প্রথমবারের জন্য আপনাদের কাছে এসেছি। আমি ফেসবুক লাইভে কোনোদিন এর আগে আসিনি। সুতরাং সবার সহযোগিতা আমি চাইছি, আমার ছাত্রছাত্রী, আমার সিনিয়র, সবারই সহযোগিতা চাইছি। আজকের মতো আমি এখানে শেষ করছি। শুভরাত্রি। হোমিওপ্যাথি জিন্দাবাদ, হ্যানিম্যান জিন্দাবাদ। আরোগ্য আরও সহজতর হোক,
মানুষ এই মহামারীর দিনে মানুষ আরও ভালো আরোগ্য পাক। এই ক্ষেত্রে একটা কথা আমি একটু উল্লেখ করি, যে কোভিডের এই সময়ে আপনারা জানেন নামি অনামি বিভিন্ন চিকিৎসক, হোমিওপ্যাথিক চিকিৎসক কোভিডের ব্যাপারে দারুণভাবে সফল হয়েছেন। তারা রুগী দেখে, রুগীর অবস্থা বুঝে ওষুধ দিয়ে অনেককে আরোগ্য করেছেন। প্রতিনিয়তই আমি খবর পাই। তো আমরা ভবিষ্যতে আমাদের যে সেমিনার, জুম মিটিং অথবা গুগল মিটে আমরা তাদের হাজির করার চেষ্টা করব, যারা বিভিন্নভাবে মানুষের কাছে গিয়ে এই অতিমারির সময়ে মানুষের মধ্যে থেকে মানুষকে ভালো করার চেষ্টা করেছেন। তাদের তো তুলনা নেই। সবার কথা তো মিডিয়াতে আসে না, কিন্তু হাজার হাজার চিকিৎসক সারা পৃথিবী জুড়ে হোমিওপ্যাথির মাধ্যমে মানুষের মুখে সাহস দিচ্ছেন, হাসি ফোটাচ্ছেন, মানুষকে আরোগ্য করছেন, মৃত্যুর থেকে তাদের ছিনিয়ে আনছেন। আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের চপলেশদা, উনি আমার বড়দা। আপনারা জানেন যে এই যে 50 মিলিসিমেলের ক্ষেত্রে ডাক্তার চণ্ডীপদ চক্রবর্তী বাংলাদেশের, তার যে অবদান, তার ডাকে সাড়া দিয়েই ডাক্তার হরিমোহন চৌধুরী প্রথম এই পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল হন। আমরা চণ্ডীপদ চক্রবর্তীকে মামা ডাকতাম, চণ্ডী মামা। তার বড় ছেলে চপলেশদা, চন্দনদা আমাদের, তার যে ছোট চক্রেশ, সেও হোমিওপ্যাথি করছে। দুজনেই সফল হোমিওপ্যাথ। তারা এই যে হোমিওপ্যাথির মাধ্যমে যেভাবে করছেন, আমরা আশা করব পরবর্তী ফেসবুক লাইভে তো তাদের ডাকা যাবে না হয়তো, কিন্তু অন্য আলোচনায় আমরা তাদের কথা শুনব। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসি, আবার দেখা হবে আগামী বৃহস্পতিবার হলো 19 তারিখ, ওই দিন মহরম। সন্ধ্যার পর 8টার সময় আবার দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মানুষকে সুস্থ রাখুন।